আমার ছেলে বিক্রম আর আমার বাসার কাজের মেয়ে নিবিকার মধ্যে সম্পর্কটা যেন আগের চেয়ে অনেক বেশি গভীর হয়ে যাচ্ছে। তারা দুজন একে অপরের সাথে এমনভাবে চলাফেরা করে যেন তারা দুজন বেশ ভালো বন্ধু। বিষয়টা ইদানিং আমাকে খুব ভাবিয়ে তুলছিল। আমি প্রায়ই লক্ষ্য করতাম তারা একই রুমে বসে গল্প করে আড্ডা দেয়। তারা সব সময় হাসি খুশি থাকে। বিষয়টা রহস্যজনক হয়ে উঠল। একদিন রাত্রে আমার ছেলের রুম থেকে কেমন জানি একটা অদ্ভুত শব্দ আসছিল। শব্দটা আমার কাছে বেশ কৌতূহলী লাগছিল। আমি ভাবলাম এই রাতের বেলায় হয়তো আমার ছেলের অসুস্থ হয়ে বা কোনো বিপদে পড়েছে। বিষয়টা জানার জন্য আমি তার রুমের পাশে গিয়ে দরজা ধাক্কা দিলাম। অতঃপর যা দেখলাম। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম হিমাদ্রি ঘোষাল। আজ আমি তোমাদের সামনে যে গল্পটা বলবো সেটা হলো আমার বাসার কাজের মেয়েকে নিয়ে। যদিও সে আমার বাসায় কাজকর্ম করত, তারপরেও আমি তাকে আমার মেয়ের মতোই মনে করতাম। আমার সংসারটা বেশ গোছানো। আমার 3 ছেলে ও 1 মেয়ে। বড় 2 ছেলে বিদেশে নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে। এখন বাড়িতে আমি, আমার স্ত্রী আর আমার ছোট ছেলে বিক্রম। বিক্রম এখনও পড়াশোনা করছে। আমাদের এই ছোট্ট পরিবারে সুখের কোনো কমতি ছিল না, অন্তত আমি তাই মনে করতাম। কিন্তু মানুষের মন তো সন্দেহের এক ছোট্ট পোকা, কিভাবে যে শান্তির সংসারে অশান্তির ঝড় তুলতে পারে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমাদের বাড়িতে নিবিকা নামে একটি মেয়ে কাজ করে। তবে তাকে কাজের মেয়ে বললে ভুল হবে, সে আমাদের পরিবারেরই একজন সদস্যের মতো। বহু বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিবিকা তার বাবা মাকে হারায়। তখন সে খুব ছোট। আমারই এক দূর সম্পর্কের আত্মীয় হওয়ায় আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আমার স্ত্রী আর আমি তাকে নিজের মেয়ের মতোই স্নেহ দিয়ে বড় করেছি। সময়ের সাথে সাথে নিবিকা বড় হয়েছে আর আমাদের সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। সে এখন নামে মাত্র কাজের মেয়ে, আসলে সে এই বাড়ির অলিখিত কর্ত্রী। তার দায়িত্বজ্ঞান আর নম্র ব্যবহারে আমরা মুগ্ধ ছিলাম। নিভার চেহারায় একটা অদ্ভুত মায়া ছিল। সাধারণ সাজগোজেও তাকে অসাধারণ লাগত। তার সুন্দর ব্যবহার আর দায়িত্বশীলতার জন্য সে বাড়ির সকলের খুব প্রিয় ছিল। আমার ছেলে বিক্রমের সাথে তার বয়সের খুব বেশি তফাৎ ছিল না। বলা যায় তারা একসাথেই বড় হয়েছে। ছোটবেলায় তাদের মধ্যে যে ভাই বোনের মতো সম্পর্ক ছিল সেটা আমি নিজের চোখেই দেখেছি। তবে সময় বদলায়, মানুষ বদলায়, আর সম্পর্কের ধরনও বদলে যায়। আমিও হয়তো সেই বদলেরই সাক্ষী হতে চলেছিলাম, আর সেটাই আমার মনে সন্দেহের কালো মেঘ জমিয়েছিল। বেশ কিছুদিন ধরে আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম। আমার ছেলে বিক্রম আর নিবিকার মধ্যে সম্পর্কটা যেন আগের চেয়ে অনেক বেশি গভীর হয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা স্বাভাবিক, কারণ তারা একসাথেই বড় হয়েছে। কিন্তু তাদের এই সাম্প্রতিক ঘনিষ্ঠতা আমার চোখে কেমন যেন অস্বাভাবিক ঠেকছিল। তারা এখন আগের চেয়ে অনেক বেশি সময় একসাথে কাটাত। নিবিকার কাজ শেষ হলে বিক্রম তার সাথে দীর্ঘ সময় ধরে গল্প করত। তাদের হাসিঠাট্টার শব্দ আমার কানে আসত, আর আমার মনে চিন্তার ভাঁজ পড়ত। ধীরে ধীরে তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হতে শুরু করল। আমি দেখতাম বিক্রম যখন পড়াশোনা করত, নিবিকা নিঃশব্দে তার জন্য চা বানিয়ে নিয়ে আসত। আবার নিবিকার কোনো প্রয়োজন হলে বিক্রম সবার আগে ছুটে যেত। তাদের এই বোঝাপড়া আমার ভালো লাগার বদলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। নিবিকার আকর্ষণীয় চেহারা আর বিক্রমের বয়স, এই দুইয়ে মিলে আমার মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছিল। আমি ভাবতাম, আমার ছেলে কি তাহলে নিবিকার প্রতি দুর্বল হয়ে পড়ছে? বিষয়টা নিয়ে আমি আমার স্ত্রীর সাথেও কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তিনি বিষয়টাকে একেবারেই পাত্তা দেননি। তার মতে ওরা দুজন ছোটবেলা থেকে একসাথে আছে, তাই এইটুকু ঘনিষ্ঠতা খুবই স্বাভাবিক। কিন্তু আমার মন মানছিল না। আমি দেখতাম বিক্রম কোথাও বাইরে গেলে নিবিকাকেও সাথে নিয়ে যেত। নিবিকাও খুব সুন্দর করে সেজেগুজে তার সাথে যেত। বাইরে থেকে দেখলে মনে হতো তারা যেন কোনো সাধারণ বন্ধু নয়, তার চেয়েও বেশি কিছু। তাদের এই আচরণ আমার সন্দেহকে আরও বাড়িয়ে তুলছিল। আমার মনে হতে লাগল আমার অগোচরে কিছু একটা ঘটছে। যে ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত সে ইদানিং নিবিকার প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেছে।
তাদের চোখের ভাষা, তাদের হাসি, সবকিছুতেই আমি যেন এক নতুন সম্পর্কের ইঙ্গিত পাচ্ছিলাম। এই পরিবর্তনগুলো আমাকে ভাবিয়ে তুলল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে আমি হয়তো অকারণে সন্দেহ করছি, কিন্তু মনকে শান্ত করতে পারতাম না। রাতের পর রাত আমি জেগে থাকতাম আর ভাবতাম, আমার ছেলে কি কোনো ভুল পথে পা বাড়াচ্ছে? আমার মনের ভেতর একটা চাপা ভয় কাজ করতে শুরু করল। নিবিকা আমাদের আশ্রিতা, আমাদের মেয়ের মতো। তার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আবার আমার ছেলেও আমার নয়নের মণি। তার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত ছিলাম। তাদের এই সম্পর্ক যদি কোনো ভুল দিকে মোড় নেয়, তাহলে সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে আমি মুখ দেখাবো কি করে? এই সব চিন্তা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে এর শেষ দেখতেই হবে। আমাকে জানতেই হবে তাদের মধ্যে ঠিক কি চলছে। আমার মনের সন্দেহটা দিন দিন এক বিশাল দানবের মতো বড় হতে লাগল। আমি এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ থাকতাম। বিক্রম আর নিবিকার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা আমি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতাম। আমি দেখতাম তারা এখন আর আগের মতো সবার সামনে খোলামেলাভাবে কথা বলে না। তাদের মধ্যে এক ধরনের গোপনীয়তা তৈরি হয়েছে। তারা কথা বলার সময় এদিক ওদিক তাকিয়ে নিত, যেন কেউ তাদের কথা শুনে ফেলবে। এই আচরণ আমার সন্দেহকে আরও ঘনীভূত করে তুলল। একদিন বিকেলে আমি বাজার থেকে ফিরে দেখি, বাড়িটা কেমন জানি নীরব হয়ে আছিল। আমার স্ত্রী তার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। আমি ভাবলাম, বিক্রম হয়তো তার ঘরে পড়াশোনা করছে। আমি নিঃশব্দে বিক্রমের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের দরজাটা সামান্য খোলা ছিল। আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার মনের ভেতরটা ধক করে উঠল। বিক্রমের পড়ার টেবিলে কোনো বইপত্র ছিল না। সে নিবিকার পাশে বসেছিল এবং নিচু স্বরে তাকে কিছু একটা বোঝাচ্ছিল। নিবিকার মুখটা ছিল লাল, আর তার চোখে ছিল জলের আভাস। সেই দৃশ্য দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার মনে হলো আমার সব আশঙ্কা সত্যি হতে চলেছে। আমি ভাবলাম, নিশ্চয়ই বিক্রম নিবিকাকে কোনো অন্যায় প্রস্তাব দিয়েছে, আর অসহায় মেয়েটি হয়তো ভয়ে বা লজ্জায় কিছু বলতে পারছে না। আমি আর এক মুহূর্তও দেরি না করে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। আমার আকস্মিক আগমনে তারা দুজনেই চমকে উঠল এবং সাথে সাথেই উঠে দাঁড়াল। তাদের দুজনের মুখেই ছিল স্পষ্ট ভয়ের ছাপ। আমি রাগী গলায় বিক্রমকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছিল এখানে? পড়াশোনার নামে এসব চলছে? আমার গলার স্বরে হয়তো এতটাই কঠোরতা ছিল যে বিক্রম ভয় পেয়ে গিয়েছিল। সে তোতলাতে তোতলাতে বলল, বাবা, তুমি যা ভাবছ তেমন কিছু না। আমি তো নিবিকাকে। সে তার কথা শেষ করতে পারল না। নিবিকা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল। তার এই অবস্থা দেখে আমার রাগ আরও বেড়ে গেল। আমি ভাবলাম, সে নিশ্চয়ই ভয়ে সত্যিটা বলতে পারছে না। আমি নিবিকার দিকে ফিরে কঠোর স্বরে বললাম, তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি আমাকে বলতে পারো। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু নিবিকা কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে লাগল। তার এই কান্না আমার সন্দেহকে আরও নিশ্চিত করে দিল। আমি বিক্রমকে কড়া ভাষায় শাসিয়ে দিলাম এবং তাকে তার পড়াশোনায় মনোযোগ দিতে বললাম। এরপর আমি নিবিকাকে তার নিজের ঘরে চলে যেতে বললাম। সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন আমার মনে হলো আমি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হল না। সেদিন রাতের খাবার সময় বিক্রম আমার সাথে কোনো কথা বলল না। তার মুখটা থমথমে ছিল। নিবিকাও খাবার পরিবেশন করার সময় আমার চোখের দিকে তাকাতে পারছিল না। বাড়ির পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গিয়েছিল। আমার স্ত্রী বাড়ি ফিরে এই অবস্থা দেখে কারণ জানতে চাইলেন। আমি তাকে সংক্ষেপে সবটা খুলে বললাম। তিনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে আমি হয়তো তাড়াহুড়ো করে ফেলেছি। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমি আমার ছেলেকে এক বড় ভুল করা থেকে বাঁচিয়েছি। তবে আমার মনের শান্তি ফিরে এলো না। বরং আমার মনে নতুন এক দ্বন্দ্ব শুরু হল। আমি কি সত্যিই ঠিক কাজ করেছি? নাকি অকারণে আমার ছেলেকে সন্দেহ করে তাকে কষ্ট দিয়েছি? নিবিকার কান্নাটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। সে কি সত্যিই কোনো বিপদে পড়েছিল, নাকি আমার ব্যবহারে কষ্ট পেয়েছিল? এই প্রশ্নগুলো আমাকে তাড়া করে বেড়াতে লাগল। আমি বুঝতে পারছিলাম, এই রহস্যের গভীরে না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি নেই। পরের কয়েকদিন বাড়িটা একটা চাপা অস্বস্তির মধ্যে ডুবে রইল। বিক্রম আর নিবিকা একে অপরের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিল। কিন্তু আমি লক্ষ্য করলাম, তাদের মধ্যে ইশারায় বা চোখের ভাষায় যেন কিছু কথা বিনিময় হয়।
তারা হয়তো আমার ভয়ে সতর্ক হয়ে গিয়েছিল, কিন্তু তাদের গোপনীয়তা যেন আরও বেড়ে গিয়েছিল। আমি বুঝতে পারলাম ঝড়ের আগের শান্ত অবস্থা চলছে। আমাকে আরও সতর্ক হতে হবে এবং তাদের আসল উদ্দেশ্যটা খুঁজে বের করতেই হবে। বাড়ির থমথমে পরিবেশটা আমার জন্য অসহনীয় হয়ে উঠছিল। আমার স্ত্রী বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আমি বাড়াবাড়ি করছি। তার মতে বিক্রম এমন ছেলে নয় যে সে নিবিকার কোনো ক্ষতি করতে পারে। কিন্তু একজন বাবা হিসেবে আমার মন থেকে সন্দেহের কাঁটাটা কিছুতেই উপড়ে ফেলতে পারছিলাম না। বিক্রম এবং নিবিকার মধ্যে যে একটা গোপন সম্পর্ক দানা বাঁধছে, এই বিশ্বাসটা আমার মনে গেঁথে গিয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম একটা শক্ত প্রমাণের, যা দিয়ে আমি তাদের মুখোমুখি হতে পারব। সেই সুযোগটা আসতে বেশি দেরি হল না। এক শনিবার রাতে আমি দেরিতে ঘুমাতে গিয়েছিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় আমি জল খেতে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। বিক্রমের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি ঘরের ভেতর থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ পেলাম। আমার মনের ভেতরটা আবার কেঁপে উঠল। এত রাতে বিক্রম কার সাথে কথা বলছে? আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। একটা কণ্ঠস্বর বিক্রমের, অন্যটা স্পষ্টতই কোনো মেয়ের। আর সেই কণ্ঠস্বরটা নিবিকার কণ্ঠের সাথে হুবহু মিলে যায়। আমার মাথা রক্ত চড়ে গেল। তাহলে আমার সন্দেহই সত্যি। আমি যা ভেবেছিলাম ঠিক তাই ঘটছে আমার চোখের আড়ালে। এত সাহস! আমার বাড়িতে, আমার নাকের ডগায় তারা এসব করার সাহস পাচ্ছে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলাম না। ভেতরের অবস্থা নিজের চোখে দেখার জন্য আমি কোনো শব্দ না করে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। ভাগ্যক্রমে দরজাটা বাইরে থেকে আটকানো ছিল না, শুধু ভেজানো ছিল। আমি মনে মনে ঠিক করে নিলাম, আজ তাদের হাতে নাতে ধরব। আমি কোনো কিছু না ভেবেই এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। ঘরের আলোটা ডিম করে জ্বলছিল। আমি ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আমি যতটা অবাক হলাম তার চেয়েও বেশি বিভ্রান্ত হলাম। আমি ভেবেছিলাম আমি তাদের কোনো আপত্তিকর অবস্থায় দেখতে পাব। কিন্তু ঘরের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। নিবিকা ঘরের এক কোণায় দাঁড়িয়ে একটা পুরনো ছবির অ্যালবাম দেখছিল, আর বিক্রম তার বিছানায় বসে একটা বই পড়ছিল। আমাকে ওভাবে হুট করে ঘরে ঢুকতে দেখে তারা দুজনেই ভীষণ চমকে গেল। বিক্রম বিছানা থেকে নেমে এসে অবাক হয়ে বলল, বাবা, তুমি এত রাতে? কিছু হয়েছে? তার চোখে মুখে ছিল বিস্ময় আর ভয়। নিবিকাও অ্যালবামটা বন্ধ করে ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি তাদের এই সাজানো নাটক দেখে মনে মনে আরও রেগে গেলাম। আমি ভাবলাম তারা নিশ্চয়ই আমার আসার শব্দ পেয়ে নিজেদের সামলে নিয়েছে। আমি তাদের অভিনয় ধরতে পেরেছি, এটা বোঝানোর জন্য আমি কঠিন গলায় বললাম, দেখতে এলাম আমার ছেলে ঠিকমতো পড়াশোনা করছে কিনা। এত রাতে তোমাদের দুজনের কিসের এত গল্প? আমার প্রশ্নে বিক্রম একটু থতমত খেয়ে গেল। সে বলল, না বাবা, তেমন কিছু না। নিবিকা পুরনো অ্যালবামটা দেখতে চেয়েছিল, তাই আমি ওকে দেখাচ্ছিলাম। ওর বাবা মায়ের একটা পুরনো ছবি আছে এখানে। বিক্রমের এই উত্তর আমার কাছে একেবারেই বিশ্বাসযোগ্য মনে হল না। এত রাতে অ্যালবাম দেখার কি প্রয়োজন পড়ল? আমি বুঝতে পারছিলাম তারা আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। আমি আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার মনটা ঘৃণায় ভরে গেল। আমি নিজের ঘরে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। আমার মনে হচ্ছিল আমি আমার ছেলেকে চিনতে পারছি না। যে বিক্রমকে আমি ছোট থেকে সততা আর নৈতিকতার শিক্ষা দিয়েছি, সে কিভাবে এতটা বদলে যেতে পারে? আর নিবিকা, যাকে আমি নিজের মেয়ের মতো স্নেহ দিয়েছি, সেই আমার বিশ্বাসের এমন মর্যাদা দিচ্ছে। আমার মনটা বিতৃষ্ণায় ভরে উঠল। আমি বুঝতে পারছিলাম এই সমস্যার সমাধান এত সহজে হবে না। পরদিন সকাল থেকে আমি তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। আমার এই ব্যবহারে বাড়ির সবাই অবাক হলেও আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আমি ঠিক করলাম আমাকে আরও কৌশলী হতে হবে। তারা যদি অভিনয় করতে পারে তাহলে আমিও পারব। আমি তাদের বুঝতে দেব না যে আমি তাদের সন্দেহ করি। আমি স্বাভাবিক থাকার অভিনয় করব আর সুযোগের অপেক্ষায় থাকব। একদিন না একদিন তাদের আসল রূপ আমার সামনে প্রকাশ পাবেই। আর সেদিন আমি তাদের দুজনকেই যোগ্য শাস্তি দেব। আমার ঠান্ডা আচরণ এবং নীরবতা বাড়িতে এক ধরনের কৃত্রিম শান্তি নিয়ে এলো। বিক্রম এবং নিবিকা হয়তো ভেবেছিল আমি হাল ছেড়ে দিয়েছি অথবা তাদের কৈফিয়তে সন্তুষ্ট হয়েছি। তারা আবার ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগল। কিন্তু আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম। আমার চোখ আর কান এখন গোয়েন্দার মতো কাজ করছিল। আমি তাদের প্রতিটি ছোট ছোট পদক্ষেপের উপর নজর রাখছিলাম, এমনভাবে যাতে তারা ঘুণাক্ষরেও টের না পায়।
আমার এই দ্বৈত জীবনযাপন আমাকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছিল, কিন্তু আমি নাছোড়বান্দা ছিলাম। কয়েকদিন পরের ঘটনা। আমি দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ আমার স্ত্রী আমাকে ডেকে বললেন, দেখো তো, বিক্রম নিবিকাকে কি সুন্দর একটা জিনিস দিয়েছে। আমি বসার ঘরে গিয়ে দেখি নিবিকার হাতে একটা নতুন দামি কলম। তার চোখে মুখে খুশির ঝিলিক। আমার স্ত্রী জানালেন, বিক্রম নাকি তার জন্মদিনের অগ্রিম উপহার হিসেবে এটা নিবিকাকে দিয়েছে। কিন্তু আমার মন এই সহজ ব্যাখ্যা মানতে নারাজ ছিল। আমার কাছে এটা নিছকি উপহার ছিল না, ছিল তাদের গোপন সম্পর্কের এক স্পষ্ট প্রতীক। আমার সন্দেহ আরও দৃঢ় হল যখন আমি দেখলাম নিবিকা সেই কলমটা অত্যন্ত যত্নে তার শাড়ির আঁচলে বেঁধে রাখছে। যেন ওটা কোনো সাধারণ কলম নয়, মহামূল্যবান কোনো রত্ন। এরপর থেকে আমি প্রায় দেখতাম নিবিকা যখন একা থাকে তখন কলমটা বের করে পরম মমতায় সেটার দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্যগুলো আমার মনের ভেতর সন্দেহের আগুনকে আরও উস্কে দিচ্ছিল। একটা কলম নিয়ে এত আদিক্ষেতা, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প লুকিয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, শুধু কলম দিয়েই কি থেমে থাকবে বিক্রম? সে হয়তো নিবিকাকে আরও দামি কিছু দিয়ে তার মন জয় করার চেষ্টা করছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমি বিক্রমের উপর নজরদারি আরও বাড়িয়ে দিলাম। আমি তার খরচের উপর লক্ষ্য রাখতে শুরু করলাম। সে কোথায় যায়, কাদের সাথে মেশে, সবকিছু আমি জানার চেষ্টা করতে লাগলাম। আমার এই আচরণ হয়তো একজন বাবার জন্য স্বাভাবিক ছিল না, কিন্তু তখনকার পরিস্থিতিতে আমার কাছে এটাই সঠিক মনে হয়েছিল। একদিন রাতে আমি বিক্রমের ঘরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। তার পড়ার টেবিলের পাশে একটা ছোট টুল রাখা, যেটা সাধারণত রান্নাঘরে ব্যবহার করা হয়। আর টেবিলের উপর দুটো চায়ের কাপ। আমি নিশ্চিত ছিলাম কিছুক্ষণ আগেও সেখানে দুজন লোক ছিল। আমি বিক্রমকে জিজ্ঞেস করায় সে সহজভাবে উত্তর দিল যে নিবিকা তার জন্য চা নিয়ে এসেছিল এবং সে এখানেই বসে চা খেয়েছে। কিন্তু আমার মন বলছিল গল্পটা এত সহজ নয়। নিশ্চয়ই তারা একসাথে বসে চা খাওয়ার ছলে অন্য কোনো আলোচনা করছিল। আমার ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম এভাবে লুকিয়ে নজর রেখে কোনো লাভ হবে না। তারা খুবই চালাক। আমি সামনে গেলেই তারা নিজেদের সামলে নেয় এবং নিখুঁত অভিনয় করে। আমি যদি তাদের সরাসরি জিজ্ঞেস করি, তারা হয়তো আবারও কোনো গল্প বানিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করবে। আমার এমন একটা প্রমাণ দরকার যা তাদের অস্বীকার করার কোনো সুযোগই দেবে না। এই ঘটনার পর থেকে আমি আরও মরিয়া হয়ে উঠলাম। আমি ঠিক করলাম আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি তাদের অলক্ষ্যে তাদের কার্যকলাপ দেখতে পারি। আমি তাদের উপর আমার অবিশ্বাসটা প্রকাশ করতে চাইছিলাম না, কারণ তাতে তারা আরও সতর্ক হয়ে যাবে। আমি স্বাভাবিক থাকার অভিনয় চালিয়ে যেতে লাগলাম, কিন্তু আমার ভেতরে ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, যখন আমি তাদের সব গোপনীয়তার পর্দা ফাঁস করে দিতে পারব। আমার মনে হলো আমাকে চূড়ান্ত পদক্ষেপ নিতেই হবে। দিনের পর দিন এই মানসিক যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম, পরের বার যখনই আমি তাদের একসাথে দেখব বা তাদের কোনো কার্যকলাপ নিয়ে আমার মনে সামান্যতম সন্দেহ হবে, আমি আর কোনো দ্বিধা করব না। আমি তাদের আসল উদ্দেশ্যটা জানার জন্য যে কোনো পথ অবলম্বন করতে প্রস্তুত ছিলাম। আমার এই সিদ্ধান্তই আমাকে গল্পের শেষ পর্বের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। আমার ভেতরের অস্থিরতা আমাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যে আমি স্বাভাবিকভাবে কোনো কিছু চিন্তা করতে পারছিলাম না। আমার খাওয়া, ঘুম, কাজ সবকিছুতেই এর প্রভাব পড়ছিল। আমি বুঝতে পারছিলাম এই সন্দেহের ভূত আমার মাথা থেকে না নামানো পর্যন্ত আমি শান্তি পাব না। বিক্রম আর নিবিকার স্বাভাবিক আচরণ আমার কাছে অসহ্য লাগছিল। আমার মনে হচ্ছিল তারা আমার সাথে প্রতিনিয়ত অভিনয় করে চলেছে আর মনে মনে আমাকে নিয়ে হাসাহাসি করছে। এই অপমানবোধ আমার জেদকে আরও বাড়িয়ে তুলল। আমি স্থির করলাম আমাকে একটা চূড়ান্ত পরিকল্পনা করতে হবে। এমন একটা পরিকল্পনা যা তাদের সমস্ত চালাকিকে ব্যর্থ করে দেবে। আমি আর হুট করে তাদের সামনে গিয়ে হাজির হব না, কারণ আমি বুঝে গিয়েছিলাম তাতে কোনো লাভ নেই। তারা মুহূর্তের মধ্যে নিজেদের সামলে নিতে পারে। আমাকে এমনভাবে তাদের পর্যবেক্ষণ করতে হবে যাতে তারা টেরও না পায় যে কেউ তাদের দেখছে। তখনই হয়তো তাদের আসল রূপটা আমার সামনে আসবে। এই চিন্তা থেকেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। বিক্রমের ঘরের জানালার কথা আমার মনে পড়ল। তার ঘরের জানালাটা বাড়ির পেছনের দিকে, যেটা সাধারণত কেউ ব্যবহার করে না। সেই জানালার পাশেই একটা মাধবিলতার ঝাড় আছে যা জানালাটাকে প্রায় ঢেকে রেখেছে। আমি যদি রাতের অন্ধকারে সেই লতা ঝোপের আড়ালে লুকিয়ে পড়তে পারি, তাহলে ঘরের ভেতরের সবকিছু স্পষ্ট দেখতে পাব।
এই পরিকল্পনাটা আমার কাছে নিখুঁত মনে হল। এটা হয়তো নৈতিকভাবে ঠিক কাজ নয়, নিজের ছেলের উপর গুপ্তচর বৃত্তি করাটা লজ্জাজনক, কিন্তু আমার কাছে তখন আর কোনো উপায় ছিল না। আমি আমার পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য সঠিক সুযোগের অপেক্ষা করতে লাগলাম। আমি আগের মতোই স্বাভাবিক আচরণ করতে শুরু করলাম। বিক্রমের সাথে হেসে কথা বলতাম, নিবিকার খোঁজখবর নিতাম। আমার এই পরিবর্তনে তারা হয়তো আশ্বস্ত হয়েছিল। তারা ভেবেছিল আমি হয়তো সবকিছু ভুলে গেছি। কিন্তু তারা জানত না আমার মনের ভেতর কি ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। আমি তাদের বিশ্বাস অর্জন করে তাদের অসতর্ক করতে চেয়েছিলাম। পরিকল্পনা অনুযায়ী আমি একদিন রাতে তাড়াতাড়ি খাওয়ার পর আমার ঘরে চলে গেলাম এবং সবাইকে বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়ব। আমার স্ত্রী আমাকে নিয়ে চিন্তিত হলেও আমি তাকে আশ্বস্ত করে শুয়ে পড়ার ভান করলাম। আমি কান পেতে রইলাম। আমার উদ্দেশ্য ছিল বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি আমার পরিকল্পনা কার্যকর করব। সময় যেন কাটছিলই না। প্রতিটি মুহূর্ত আমার কাছে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। অবশেষে রাত যখন গভীর হল, বাড়িটা পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। আমি যেমনটা আশা করেছিলাম, কিছুক্ষণ পরই বিক্রমের ঘর থেকে আবারও মৃদু গুঞ্জনের শব্দ পেলাম। আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে বাজতে শুরু করল। এটাই সেই মহেন্দ্রক্ষণ। আমি নিঃশব্দে বিছানা থেকে নামলাম। পায়ে পা টিপে টিপে আমি বাড়ির পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। রাতের ঠান্ডা বাতাস আমার শরীরে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আমার ভেতরের উত্তেজনার কাছে তা কিছুই ছিল না। আমি সাবধানে মাধবিলতার ঝাড়টার পেছনে গিয়ে দাঁড়ালাম। ঝোপের আড়াল থেকে বিক্রমের ঘরের জানালাটা পরিষ্কার দেখা যাচ্ছিল। ঘরের ভেতর আলো জ্বলছিল। আমার মনটা ধড়ফড় করছিল। আমি জানি না আমি ভেতরে কি দেখতে চলেছি। আমি কি এমন কিছু দেখব যা আমার সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেবে? নাকি আমার সব সন্দেহ ভুল প্রমাণিত হবে? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে আমি আমার মনের সমস্ত দ্বিধাকে দূরে সরিয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। কিন্তু ভেতরে আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। সেই দৃশ্য দেখে আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল। আমার এতদিনের জমানো সব রাগ, ক্ষোভ, ঘৃণা সবকিছু যেন এক মুহূর্তে উবে যেতে শুরু করল। আমি যা দেখছিলাম তা ছিল আমার কল্পনারও অতীত। জানালার ফাঁক দিয়ে আমি যা দেখলাম সেই দৃশ্য আমার সমস্ত ধারণা, সমস্ত সন্দেহকে এক নিমেষে চূর্ণবিচূর্ণ করে দিল। আমি দেখেছিলাম ঘরের ভেতর একটা ছোট টুলে নিবিকা বসে আছে। তার কোলের উপর একটা খাতা আর হাতে সেই কলমটা যেটা বিক্রম তাকে দিয়েছিল। কিন্তু সে কলমটা নিয়ে আনমনে বসেছিল না। তার মুখে ছিল গভীর মনোযোগের ছাপ। আর তার পাশেই মেঝেতে বসেছিল আমার ছেলে বিক্রম। সে কোনো রোমান্টিক আলাপচারিতায় মগ্ন ছিল না, বরং একজন শিক্ষকের মতো নিবিকাকে কিছু একটা বোঝাচ্ছিল। আমি দেখলাম বিক্রম নিবিকার হাত ধরে তাকে অক্ষর চেনাতে সাহায্য করছে। সে পরম যত্নে নিবিকাকে বলছে, দেখো নিবিকা, এটা ক আর এটা খ। চেষ্টা করো, তুমি নিশ্চয়ই পারবে। নিবিকা খুব কষ্ট করে কাপা কাপা হাতে খাতায় অক্ষরগুলো লেখার চেষ্টা করছিল। তার চেহারায় ছিল শেখার অদম্য আগ্রহ আর অপারগতার এক মিশ্র অনুভূতি। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার ছেলে তাকে প্রেম নিবেদন করছিল না, বরং তাকে শিক্ষার আলো দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ আমি তাদের কথোপকথন শুনতে পেলাম। নিবিকা হতাশ গলায় বলল, আমার দ্বারা হবে না বিক্রম ভাইজা। আমার মাথা মোটা। এতদিনে আমি কিছুই শিখতে পারলাম না। তার কথায় বিক্রম হেসে ফেল। সে বলল, ধুর পাগলি, কে বলেছে তোমার মাথা মোটা? তুমি কাজের মেয়ে হলে কি হবে? তুমিও তো একজন মানুষ। তোমারও তো স্বপ্ন আছে, ইচ্ছা আছে। আমি চাই তুমি পড়ালেখা শিখে নিজের পায়ে দাঁড়াও। সারা জীবন কি অন্যের বাড়িতে কাজ করে কাটাবে? এরপর বিক্রম যে কথাটা বলল সেটা শুনে আমার মনের ভেতরটা মোচ দিয়ে উঠল। সে বলল, শোনো, আমি যে তোমাকে পড়াচ্ছি এই বিশ্বাসটা বাবা যেন কোনোভাবেই জানতে না পারে। বাবা কখনোই চাইবে না তার বাসার কাজের মেয়ে পড়ালেখা করুক। বাবা চায় কাজের মেয়ে হয়েই থাকুক। কিন্তু আমি চাই তুমি অনেক বড় হও। আমি তোমাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করব, কথা দিলাম। এই কথাগুলো আমার কানে যেন উত্তপ্ত সীসার মতো প্রবেশ করল। আমার ছেলের আমার সম্পর্কে এই ধারণা। আর সেখানে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। নিজের প্রতি তীব্র ঘৃণা আর লজ্জায় আমি কুঁকড়ে যাচ্ছিলাম। যে ছেলেটাকে আমি দিনের পর দিন সন্দেহ করে এসেছি তার মনটা এত মহৎ।
আর যাকে আমি চরিত্রহীন ভেবেছিলাম সেই মেয়েটি আসলে নিজের ভাগ্য বদলাতে লড়ছে। তাদের বাবা আর অভিভাবক হয়েও আমি তাদের নিয়ে কত নোংরা চিন্তাভাবনাই না করেছি। আমার চোখ জ্বলে ভরে গেল। এ জল ছিল অনুশোচনার আর একই সাথে এক অদ্ভুত গর্বের। আমি নিঃশব্দে সেখান থেকে সরে এসে নিজের ঘরে ফিরে এলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি আমার ছেলেকে চিনতে কত বড় ভুল করেছি। সে একটি সুন্দরী মেয়েকে হাতের কাছে পেয়েও কোনো বাজে চিন্তা না করে বরং মেয়েটিকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে পরিশ্রম করছে। এমন ছেলে কয়জন বাবার ভাগ্যে জোটে? আমার হৃদয়টা আনন্দে গর্বে নেচে উঠল। আমি বুঝতে পারলাম আমার ছেলে আমার ধারণার চেয়েও অনেক বড় মানুষ হয়ে উঠেছে। সেদিন রাতে আমার ঘুম এলো না। তবে এবার আর সন্দেহের কারণে নয়, বরং আত্মগ্লানি আর আনন্দের কারণে। আমি বুঝতে পারলাম আমি আমার ছেলের উপর শুধু অবিচারই করিনি, তার মহৎ উদ্দেশ্যকে বোঝার চেষ্টাও করিনি। আমি পরদিন সকালে তাদের কিছুই বুঝতে দিলাম না। আমি তাদের গোপনীয়তাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিলাম। আমি চেয়েছিলাম বিক্রম তার লক্ষ্যে সফল হোক। আমি দূর থেকে তাদের এই পবিত্র প্রচেষ্টার সঙ্গী হয়ে রইলাম। বন্ধুরা, সেদিন আমি এক নতুন সত্য উপলব্ধি করেছিলাম। সন্তানের চরিত্রই হল বাবা মায়ের আসল সম্পদ। যে ছেলে হাতের কাছে সুযোগ পেয়েও অন্যায়ের পথে পা বাড়ায় না, বরং অন্যের জীবনকে সুন্দর করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যায়, তার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আজ আমি আমার ছেলেকে নিয়ে গর্ববোধ করি। আমি মনে মনে প্রার্থনা করি বাংলার প্রতিটি ঘরে যেন বিক্রমের মতো এমন চরিত্রবান সূর্য সন্তান জন্মায়, যারা সমাজকে শুধু নিতে নয়, দিতেও জানে। আমাদের নতুন প্রজন্মের এই মহৎ চিন্তাই একদিন আমাদের সমাজকে বদলে দেবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।